ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের ওয়েবিনারে। আজকের ওয়েবিনারটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট রিলোডেড, হাউ টু স্টে অ্যাহেড ইন এআই এরা। আমাদের আজকের ওয়েবিনারের গেস্ট স্পিকার হচ্ছেন মিস্টার মুজাহিদ রহমান, যিনি বট ইঞ্জিনিয়ারে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে। সবাইকে স্বাগতম আমাদের আজকের ওয়েবিনারে জয়েন করার জন্য। আমি আমাদের গেস্টকে তার স্পেস ছেড়ে দিতে যাচ্ছি। আমাদের ওয়েবিনারটি এই মুহূর্ত থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সবাইকে স্বাগতম। আশা করি সবাই আজকে আমাদের ওয়েবিনারটি এনজয় করবেন এবং নতুন অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। মুস্তাহিদ ভাই, আশা করি আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ তাসিম। আছেন? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে আপনারা একটু চ্যাটে রেসপন্স করবেন। জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এগেইন ওয়েলকাম আপনাদের সবাইকে আজকের ওয়েবিনারে আসার জন্য। তো আমার ইন্ট্রোডাকশন যেমন তাসিম দিল, আমি বট ইঞ্জিনিয়ার স্পিন্ডোলজিক এবং ইনকনিয়া এসব সফটওয়্যার কোম্পানির সাথে কাজ করেছি এবং বর্তমানে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে আমার ব্যাচেলার ডিগ্রিতে পড়াশোনা করছি। তো আম, একটা কোয়েশ্চেন দিয়ে আসলে শুরু করতে চাই আপনাদের মাঝে। এটা হচ্ছে যে এই ওয়েবিনার থেকে আপনাদের মেইনলি এক্সপেকটেশনটা কি, আপনারা যদি একটু ছোট করে চ্যাটে লিখে দিতেন তাহলে আমি আইডিয়া পেতাম। আমি আবারও রিপিট করছি, আপনাদের এই ওয়েবিনার থেকে আপনারা কি আশা করছেন, তো সেটা যদি আপনি চ্যাটে লিখেন তাহলে ভালো হয়। ওকে, বুস্টিং মাই প্রোডাক্টিভিটি উইথ এআই টুলস, ওয়েব ডেভেলপমেন্টের রিয়ালিটি সম্পর্কে জানা, হাউ ডু উই অ্যাডাপ্ট উইথ এআই ইন ফিউচার, রোড ম্যাপ টু ওয়েব ডেভেলপমেন্ট উইথ এআই টুলস। ওকে, এক্স্যাক্টলি আমি আসলে এই জিনিসটাই এক্সপেক্ট করছিলাম। মেইনলি হচ্ছে যে এই এআই এরাতে আমরা কিভাবে এআই ইউজ করে হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটাকে আরো অনেক বেশি স্মুথ আর বেটার বানাতে পারি। তো আম, এর আগে যদি আমরা একটু ছোট করে দেখে নিই আমাদের ওয়েবের যে এভলিউশনটা, শুরুতে ছিল একদম স্ট্যাটিক পেজেস, যেগুলো জাস্ট ইনফরমেশন সার্ভ করার কাজে ইউজ হতো। এখানে হচ্ছে কোনো ডেটাবেস ছিল না, কোনো ইন্টারঅ্যাক্টিভ কিছু ছিল না। এরপরে ওয়েব 2.0 তে হচ্ছে আমাদের ডেটাবেজের সাথে কানেকশন, এপিআই এগুলো আসে। আর ওয়েব 3.0 একটা ট্রেন্ড আমরা হচ্ছে আহ, বিগত কয়েক বছরে শুনতে পেয়েছিলাম, যেখানে হচ্ছে ব্লক চেইন টেকনোলজি ব্যবহার হয়েছিল। তো এখানে মেনলি ডেটার ডিসেন্ট্রালাইজেশনটা হয়, যেখানে কোনো একটা স্পেসিফিক কেউ হচ্ছে ডেটাটা ওন করে না। আর বর্তমানে হচ্ছে এআই এজ, যেখানে আমরা কম বেশি হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটেই দেখি যে তারা নিজেদের পার্সোনালাইজড বিভিন্ন হ্যাঁ, একটু আহ, ইন্টারাপ্ট করি। জি জি sure. প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। মেবি কোনো ইস্যু হচ্ছে। ও সরি। প্রেজেন্টেশনটা লোড হচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আই থিংক স্লাইড স্লাইড শো শো দিলে হচ্ছে। হ্যাঁ, problem হচ্ছে। আচ্ছা, এক্সট্রিমলি সরি আসলে এই ব্যাপারটার জন্য। আম, আচ্ছা, আমি তাহলে এভাবে শো করি, প্রবলেম হবে? না ভাই, ঠিক আছে। আচ্ছা, তো আহ, আমরা যদি যেমন একটা ওয়েবসাইটের কথা যদি বলি, প্রিজমা, এটা মেইনলি একটা ওআরএম। তো ওরাই আই থিঙ্ক সর্বপ্রথম ওদের যে ডকুমেন্টেশনটা আছে, এখানে হচ্ছে ওরা একটা এআই অ্যাড করেছিল, যেখানে হচ্ছে ডকুমেন্টেশনটা আমার বারবার পড়তে হচ্ছে না। এখানে আমি এআই কে জিজ্ঞাসা করেই হচ্ছে কোনো একটা স্পেসিফিক
তাদের ফাংশন বা কোনো একটা তাদের এপিআই সম্পর্কে আইডিয়া পেয়ে যাচ্ছি। তো এরকম এআই ইন্টিগ্রেশনটা এখন খুব কমন ওয়েবসাইট গুলোতে। আর এখন আপনাদের জন্য আরেকটা কোয়েশ্চেন, আপনারা একটু শর্টে চ্যাট সেকশনে একটু লিখে দিবেন যে আপনারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট কেন শিখতে চান, এটা কেন দরকারি সেটা বলছি, আপনারা চ্যাটে আপনাদের অ্যান্সারটি লিখুন। ওকে, ওয়েবসাইট ক্রিয়েশনে ইন্টারেস্ট আছে, চাইল্ডহুড থেকে কোডিং ভালো লাগে তাই ক্যারিয়ার হিসেবে ওয়েব ডেভ চুজ করেছেন। আচ্ছা, তো খুবই ভালো এটা। এই কোয়েশ্চেনটা রাখার পিছনে মেইন রিজন যেটা হচ্ছে, আমি আমরা আসলে অনেক মানুষকেই দেখি যারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য হচ্ছে প্ল্যান করে বা হচ্ছে হয়তো শুরুও করে, বাট একটা টাইম পরে হচ্ছে ওরা কন্টিনিউ করতে পারে না। তো আম, এটা কেন হয়? এটার একটা বড় কারণ হচ্ছে যে তারা হয়তো জানে না যে তারা অ্যাকচুয়ালি এটা কেন করছে, বা হয়তো তাদের এখানে ইন্টারেস্টই নেই। জাস্ট মনে হয়েছে যে এটা ক্যারিয়ারের জন্য ভালো বা এটা করলে হয়তো ভালো হবে তাই সে করছে। তো এখানে যে জিনিসটা ম্যাটার করে সবচেয়ে বেশি এটা হচ্ছে মোটিভেশন। কারণ এটা অনেক সময়ের ব্যাপার যে আপনি সময় নিয়ে হচ্ছে প্রত্যেকটা টেকনোলজি শিখবেন এবং এগুলোতে হচ্ছে মাস্টারি করবেন। তো আম, এটা আপনি যদি মোটিভেটেড না থাকেন, আপনার যদি ওরকম একটা ভিশন না থাকে যে আপনি এই কাজটা করার জন্য ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, বা আপনার আপনার মনে হচ্ছে যে এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে, প্লাস আপনি ছোটবেলা থেকে এটার প্রতি ইন্টারেস্টেড। যেমন আমি যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখে আমার হয়তো ইচ্ছা ছিল যে আমি একটা এরকম ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বানাবো। তো অনেকেরই এরকম ইচ্ছা থাকে। তো এই মোটিভেশনটা আসলে ধরে রাখা অনেক বেশি দরকার এই পুরা জার্নিটাতে। এই জন্যই আপনাদের আসলে এই কোয়েশ্চেনটা করা। তো এবার আসি আমাদের মেইন পার্টটা, যেটা হচ্ছে আমাদের রোড ম্যাপ। তো মেইনলি হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটা। তো আমরা ওয়েবসাইটের যে আউটার লুকটা দেখি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটা। এবং ওয়েবসাইটের সাথে আমরা যখন কোনো একটা ইন্টারাক্ট করি, যেমন আমরা লগ ইন করি বা হচ্ছে আমরা ফেসবুকের কথা যদি বলি, আমরা যে পোস্ট গুলা দেখতে পাই এগুলা আসে হচ্ছে আমাদের ব্যাক এন্ড থেকে। এবং ব্যাক এন্ড হচ্ছে এই ডেটা গুলা রাখে কোন একটা ডেটাবেজে। আমি যদি খুব সিম্পল ওয়েবসাইটের কথা বলি তাহলে এটা এভাবে কাজ করে যে একটা ডেটাবেস থাকে, যে ডেটাবেসের মধ্যে হচ্ছে আমাদের ডেটাগুলো স্টোর থাকে। একটা ব্যাকএন্ড থাকে যে হচ্ছে আমাদের সিকিউরিটি, আমাদের সেশন ম্যানেজমেন্ট এবং যা যা আছে এগুলা ম্যানেজ করে, এবং হচ্ছে ফ্রন্ট এন্ড হচ্ছে এপিআই এর থ্রুতে ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করে। তো আম, এখন এই তিনটা স্টেজে আমি ভাগ করেছি একজন ওয়েব ডেভেলপারের ক্যারিয়ারের হচ্ছে শেখার ক্ষেত্রে। তো ফার্স্ট স্টেজে হচ্ছে আসলে যেটা খুবই খুবই বেশি দরকার, কোর কনসেপ্টটা জানা। যেখানে হচ্ছে যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর একদম বেসিক, যেটা যে আচ্ছা সিনট্যাক্সটা এভাবে কাজ করে, এভাবে হচ্ছে স্টাইল ট্যাগ কাজ করে, বা ক্লাস অ্যাট্রিবিউট গুলা কাজ করে। তারপরে হচ্ছে সিএসএস এর বেসিক গুলা। এখন একটা কথা হয়তো আপনারা প্রায় শুনেছেন যারা হচ্ছে একটু একটু ওয়েব ডেভেলপমেন্ট ট্রাই করেছেন, যে আরে সিএসএস শেখার কি দরকার, এখন তো টেলউইন সিএসএস দিয়ে সব করা যায়। এটা সত্য যে টেলউইন সিএসএস দিয়ে সব করা যায় এবং এখন আসলে প্রজেক্টে সিএসএস ব্যবহারের দরকার পড়ে না। তবে টেলউইন সিএসএস ব্যবহার করতে হলেও কিন্তু আপনার হচ্ছে সিএসএস এর কোর কনসেপ্ট গুলা বুঝতে হয়। না হলে হচ্ছে আপনি টেলউইন সিএসএস এর যে ফুল পাওয়ারটা আছে ওটা আপনি ইউজ করতে পারেন না। আর টেলউইন সিএসএস এর আগে আসলে ট্রেন্ডিং এ ছিল বুটস্ট্র্যাপ। তো টেকনোলজি চেঞ্জ হয়, তবে আপনার যদি কোর কনসেপ্ট ঠিক থাকে আপনি হচ্ছে যে কোনো টেকনোলজির সাথে খাপ খাইয়ে নিতে পারবেন, সমস্যা হবে না।
আর জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্সটাও আসলে জানা অনেক বেশি দরকার, কারণ আমরা যত যাই বলি না কেন যে হ্যাঁ টাইপস্ক্রিপ্ট বেটার বা ওটা ইউজ করা বেটার, অবশ্যই বেটার টাইপস্ক্রিপ্ট ইউজ করা বা অন্যান্য যেসব আমাদের ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি আছে। তবে আলটিমেটলি কিন্তু ব্রাউজার কেবলমাত্র অ্যাটলিস্ট এখন পর্যন্ত জাভাস্ক্রিপ্টে রান করতে পারে। তো আপনাদের এই বেসিক কনসেপ্ট গুলা অবভিয়াসলি খুব ভালো রকম স্ট্রং থাকা দরকার। তারপরে হচ্ছে যে এইচটিটিপি কিভাবে কাজ করে বা এই জিনিসটা আসলে কি, কিভাবে হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট অ্যাক্সেস করি তখন এটা সার্ভারের কাছে যায়, তারপরে এইচটিটিপি কোড গুলা দিয়ে কিভাবে সার্ভার বুঝে যে এই ওয়েবসাইটটাতে কি কোনো সমস্যা আছে নাকি ঠিক আছে, এটসেট্রা যে ব্যাপারগুলো আছে। এটা হলে আপনার যেটা হবে যদি আপনি ঠিক মতো বুঝেন, তাহলে আপনি ব্যাক এন্ডের ব্যাপারটা বুঝতে পারবেন, ফ্রন্ট এন্ডের ব্যাপারটা বুঝতে পারবেন, এবং অ্যাকচুয়ালি সার্ভার কিভাবে কাজ করে, এই জিনিসটা কি কাজ, এটা সম্পর্কে আপনি অ্যাটলিস্ট মোটামুটি একটা ধারণা পাবেন। তারপরে হচ্ছে আমাদের যে কোর ফান্ডামেন্টাল গুলা ওয়েব ডেভেলপমেন্টের, যে আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এইচটিটিপি এগুলা এখন ঠিক মতো বুঝি, আমি হচ্ছে এগুলাতে কোড করতে পারি। আর অ্যাটলিস্ট আমি মোটামুটি হচ্ছে গুগল করে হোক বা যেভাবে হোক একটু হেল্প নিলে আমি হচ্ছে এখন একটা ওয়েবসাইট আমি এগুলার মাধ্যমে বানাতে পারবো, যত সিম্পল ওয়েবসাইটই হোক না কেন। তো এরপরে এখন এই স্টেজটাতে এআই আপনাকে কিভাবে হেল্প করতে পারে, এই স্টেজটাতে আমি প্রিফার করব যে পুরোপুরি কোড লেখার জন্য এআই ব্যবহার না করতে, এখানে হচ্ছে লার্নিং এআইটা ব্যবহার করতে। যেমন আপনি আপনি হচ্ছে ধরেন সিএসএস এর একটা ট্যাগ শিখছেন, যেমন ধরেন ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মটা কিভাবে কাজ করে, তো এখন আপনি যদি ডকুমেন্টেশন পড়তে যান, আপনি হয়তো একটু পাজলড হয়ে যেতে পারেন, অনেক ডকুমেন্টেশন এক এক ভাবে লেখা। আর আমি পার্সোনালি হচ্ছে যে বিষয়টা নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতাম সেটা হচ্ছে আমার ইংলিশ ভালো ছিল না। তো ইংলিশে হচ্ছে ডকুমেন্টেশন গুলা লেখা, এটা এটা পড়াটাও আমার জন্য একটু টাফ ছিল সেই সময়। তো এই বিষয়গুলোতে আপনি এআই ইউজ করতে পারেন। যে ধরেন আপনি একটা প্রম্পট দিলেন, যে যেমন ধরেন আমি এখন যদি আপনাদের একটা এক্সাম্পল দিই, যে তো মোটামুটি হচ্ছে এআই এই বিষয়গুলো খুব সিম্পলি আমাকে এক্সাম্পল সহ বুঝিয়ে দিতে পারছে। তো এইসব ব্যাপারে এআই ইউজ করা যায়। যে এখানে একটা এক্সাম্পলও দিচ্ছে যে এটা আসলে রোটেট করার কাজে বা স্কেল করার কাজে কোনো একটা অবজেক্টকে সেখানে ইউজ হতে পারে। তো লার্নিং পারপাস এখানে এআই ইউজ করা ইজ অ্যাবসলিউটলি ওকে, বাট মানে কোড লেখানোর ক্ষেত্রে আমি বলবো যে আসলে এআইটা এই স্টেজে ইউজ না করাই ভালো। তো এখন আপনি এইচটিএমএল জানেন, সিএসএস জানেন, জাভাস্ক্রিপ্টও জানেন, এবং আপনার আইডিয়া আছে যে আসলে একটা সার্ভার কিভাবে ওয়ার্ক করে, এইচটিটিপি জিনিসটা আসলে কি, কিভাবে এখানে রিকোয়েস্ট যাচ্ছে আসতেছে এটসেট্রা বিষয়। তো এখন আপনি মোটামুটি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা বেসিক অ্যাটলিস্ট পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে আপনি হচ্ছে একটা হোস্টিং এ আপনি এটাকে ডিপ্লয় করতে পারবেন। তো তারপর আসে ইন্টারমিডিয়েট স্টেজটা, যেখানে হচ্ছে আপনার রিয়্যাক্ট, নোড জেএস, তারপর নেক্সট জেএস এর মতো ফ্রেমওয়ার্ক শেখার দরকার পড়ে। তো আমি যদি একটা শর্ট ইন্ট্রো দেই, এখানে হচ্ছে রিয়্যাক্টটা যেটা করে, রিয়্যাক্ট জেএসটা মেইনলি আপনার একটা ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক বলতে পারেন, এটা ফেসবুকে ডেভেলপ করা। এটা হচ্ছে মেইনলি লাইক পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় রিয়্যাক্টের ফ্রন্ট এন্ড গুলোতে, ফ্রন্ট এন্ড ওয়েবসাইট গুলোতে। আর হচ্ছে এখানে বেশ কিছু সুবিধা আছে, যেমন আপনি যখন একটা এইচটিএমএল এর ওয়েবসাইট বানাবেন তখন আসলে মানে আপনার একটা এইচটিএমএল ফাইলের মধ্যেই পুরো পেজের কোডটা রাখতে হয়। আপনি এক্ষেত্রে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা এপিআই আছে, ওয়েব কম্পোনেন্টস, ওটা ইউজ করতে পারেন, তবে ওটা আসলে বিগিনার ফ্রেন্ডলি না। তো রিয়াক্টে যেটা করা যায়, আপনি হচ্ছে আলাদা আলাদা কম্পোনেন্ট ক্রিয়েট করে তারপরে এগুলোকে কল করে একই কম্পোনেন্ট বিভিন্ন জায়গায় রিরেন্ডার করতে পারেন। তো সব মিলিয়ে আপনার পারফরমেন্স প্লাস হচ্ছে আপনার মেইনটেনেবিলিটি অনেকটুকু ইজিয়ার হয়ে যায় অন্যান্য ফ্রেমওয়ার্কের তুলনায়। আর নোড জেএস এটা মেইনলি হচ্ছে ব্যাক এন্ডের একটা রান টাইম। তো
আপনি যেহেতু বেসিক লেভেলটা পার করেছেন, ইন্টারমিডিয়েট লেভেলে অবভিয়াসলি আপনার একটু ব্যাক এন্ড সম্পর্কে আইডিয়া নেওয়া দরকার। আমি যদি ভুল না হয়ে থাকি, এখানে ম্যাক্সিমাম মানুষ আসলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার টার্গেট নিয়েই এসেছেন। তো সেজন্য আসলে এটা ইনক্লুড করা। তো এই স্টেজে হচ্ছে আপনি একটু একটু করে ব্যাক এন্ডের কোড লেখা শিখবেন, আপনি এক্সপ্রেস জেএস ইউজ করা শিখবেন। তারপরে এক্সপ্রেস দিয়ে জেএস দিয়ে হচ্ছে বেসিক যে সার্ভার গুলা ক্রিয়েট করা, এগুলো ক্রিয়েট করতে পারবেন। আর যখন আপনার রিয়াক্ট সম্পর্কে আসলে একটা ভালো আইডিয়া হয়ে যাবে, তখন আপনি নেক্সট জেএস ও ব্যবহার করতে পারবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে যে নেক্সট জেএসটা কি। নেক্সট জেএস আসলে রিয়াক্টের মতোই একটি ফ্রেমওয়ার্ক, অ্যাকচুয়ালি এটা রিয়াক্টই ইউজ করে। তাহলে নেক্সট জেএস এর দরকারটা কি রিয়াক্ট? রিয়াক্টটা হচ্ছে মেইনলি ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক, আর নেক্সট জেএসটা হচ্ছে একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। এর মানে কি, রিয়াক্টে হচ্ছে শুধুমাত্র আমরা ফ্রন্ট এন্ডের কোড গুলা লিখতে পারতাম, নেক্সট জেএস হচ্ছে আমাদের এখন ব্যাক এন্ডের কোডও লেখার সুযোগ করে দিচ্ছে। তো যেটা হচ্ছে, আমার একটা ওয়েবসাইট প্রজেক্টে আমি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড একটি ফ্রেমওয়ার্ক দিয়েই আমি হচ্ছে দুটো কোডই লিখতে পারছি। আর এছাড়া হচ্ছে মেইনলি নেক্সট জেএস এর যে মোটোটা ছিল, যে এটা হচ্ছে একটা প্রোডাকশন গ্রেড ফ্রেমওয়ার্ক। তো প্রোডাকশন গ্রেড বলতে কি বোঝায়? প্রোডাকশন গ্রেড বলতে বোঝাচ্ছে এখানে যে এটা এতটা স্টেবল যে এটা আসলে লাইক আমরা যখন কোনো একটা দেখা যায় যে বড় কোনো কোম্পানির ওয়েবসাইট বা হচ্ছে তাদের ওয়েব অ্যাপ ব্যবহার করি, আমরা দেখি যে এটা বেশ ভালো স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছে, এটা সহজে ক্র্যাশ করে না, একটা ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো এগুলাকে বলে হচ্ছে প্রোডাকশন গ্রেড, যেগুলো অ্যাকচুয়ালি প্রোডাকশনে ব্যবহার করার যোগ্য। যেমন আমি যদি এখন জাস্ট 1-1.5 ঘন্টা একটা ওয়েবসাইট বানাই রিয়াক্ট বা হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, এটাকে হয়তো প্রোডাকশন গ্রেড বলা যেতে পারে যদি আমি সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারি। বাট মানে যখন আমি খুব সিরিয়াস কিছু একটা বিল্ড করছি, তখন আসলে প্রোডাকশন গ্রেড জিনিসটা ম্যাটার করে। তো নেক্সট জেএস হচ্ছে এরকম বেশ কিছু কম্পোনেন্ট আমাদের প্রোভাইড করে, যেমন ইমেজ কম্প্রেশন, ক্যাশিং, এটসেট্রা। তো আপনি হচ্ছে এই স্টেজে আস্তে আস্তে করে হচ্ছে নোড জেএস এর পর আপনি হচ্ছে নেক্সট জেএস সম্পর্কে হচ্ছে আর কি আইডিয়া নিতে থাকেন। তো যে একটা চেক করে, আচ্ছা নতুন কোনো টেক্সট নেই। আচ্ছা, তো এখন আপনি এআই কে দিয়ে একটু একটু কোড লেখাতে পারেন। এন্ড কোন কোড গুলা আপনি মেইনলি এআই কে দিয়ে লেখাবেন? এখন অবভিয়াসলি আপনি এখনো শিখছেন, আপনি পুরাপুরি হচ্ছে এমন একটা স্টেজে যাননি যে আপনি হচ্ছে আহ, আপনি কনফিডেন্ট যদি নতুন কোনো টেকনোলজি আসে আপনি ওটার সাথে অ্যাডাপ্ট করে নিতে পারবেন বা সামথিং। আপনি এখনো হচ্ছে ব্যাক এন্ড অল্প অল্প করে শিখছেন বা কিছু। তো এখন আপনি পুরোপুরি যদি কোড লেখানোর জন্য এআই ব্যবহার করেন, এটা আসলে আপনার জন্যই ক্ষতি। এখন আপনি যে কাজগুলো করতে পারেন, যেগুলো হচ্ছে আপনার খুব বেশি একটা আম, দেখা যাচ্ছে যে আপনার খুব বেশি একটা মাথা খাটাতে হচ্ছে না, যেমন সিএসএস এর স্টাইলিং গুলা। এখন সিএসএস এর স্টাইলিং গুলা কিছু কিছু স্টাইলিং আছে, যেমন ডিভ সেন্টার করা বা কিছু। তো এসব জায়গায় আপনার তো অবভিয়াসলি খুব একটা মাথা খাটাতে হচ্ছে না, এটা জাস্ট মানে মুখস্থ একটা কোড আপনি লিখে দিচ্ছেন। তো এসব জায়গায় আপনি হচ্ছে জাস্ট আপনার প্রসেসটাকে ফাস্ট করার জন্য আপনি হচ্ছে এআই ব্যবহার করতে পারেন। তো আম, এই স্টেজেও আপনি হচ্ছে পুরোপুরি এআই দিয়ে কোড লেখাচ্ছেন না, বাট যখন স্টেজ 3 আসছে, তখন হচ্ছে আপনি অলরেডি কোর কনসেপ্ট জানেন। আর আপনার এখন মেইন টার্গেট হচ্ছে স্টেবল কোড লেখা যত দ্রুত পসিবল, কারণ মোস্টলি আপনি এই যে ইন্টারমিডিয়েট স্টেটে থাকা অবস্থায় আপনি হচ্ছে কম বেশি ফ্রিল্যান্স প্রজেক্ট বলেন বা হচ্ছে কোনো জায়গায় ইন্টার্নশিপ বলেন, আপনার অ্যাটলিস্ট দেখা যায় নেক্সট জেএস পর্যন্ত কভার করার পরে আপনি সেটার জন্য ট্রাই করতে পারেন। এন্ড স্টেজ 3-তে হচ্ছে আপনার টার্গেট থাকে আপনি হচ্ছে কত তাড়াতাড়ি প্রজেক্ট ডেলিভার করতে পারছেন এবং আপনার কোডটা কত স্টেবল। অবভিয়াসলি আপনার দুইটা জিনিসই মেনটেন করতে হবে, একটা হচ্ছে টাইমলি ডেলিভার করা এবং আরেকটা হচ্ছে আপনার কোড যাতে ব্রেক না করে। তো এই জন্য আপনার এআই ইউজ করতেই হবে। আপনার হচ্ছে যেমন ধরেন এখন আপনি আপনি জানেন কাজটা কিভাবে করতে হবে, আপনাকে যদি এআই ছাড়াও করতে দেয় আপনি করতে পারবেন। তবে আপনার সময় বাঁচানোর জন্য আপনি এআই দিয়ে হচ্ছে, যেমন ধরেন আপনার কোনো একটা খুবই বেসিক মডিউল, যেমন ই কমার্স ওয়েবসাইটের একটা ব্যাক এন্ডে কার্ট মডিউল বানাতে হচ্ছে, তখন আপনি ওটা এআই ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে আপনার আপনার ফ্রন্ট এন্ডে খুবই ছোটখাটো কাজ বা হচ্ছে খুবই বেসিক কাজ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এআই ব্যবহার করতে পারেন। তো এখন হচ্ছে আপনার মেইনলি প্রোডাক্টিভিটি বুস্ট করাটা সবচেয়ে বেশি দরকার।
তো এখানে আমি বেশ কিছু এআই এর নাম মেনশন করেছি। এগুলো ব্যবহার করে আপনি হচ্ছে আপনার যে কোড রাইটিংটা এটা অনেকটুকু ফাস্ট করতে পারেন। তো এখানে হচ্ছে আমি স্টিচের কথা মেনশন করেছি, V0 বা লাভেবল এআই এর কথা মেনশন করেছি, গিটহাব কোপাইলট, চ্যাট জিপিটি, ডিপসিক, ক্লড অ্যান্ড কোপাইলট এজেন্ট এগুলোর কথা মেনশন করেছি। পরবর্তী স্লাইডে আমরা এটা সম্পর্কে আরেকটু বেটার আইডিয়া নিব। তো এআই গুলা হচ্ছে মেইনলি আমি আম, দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের জন্য এবং আরেকটা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য। তো ফ্রন্ট এন্ড এর জন্য মেইনলি V0, লাভেবল এবং স্টিচটা হয়তো মানে অনেকেই না শুনে থাকতে পারেন। এটা আসলে রিসেন্ট গুগলের ডেভেলপ করা। তো আমরা একটু ওভারভিউ নেই এই এআই গুলো। আমরা যদি V0 দিয়ে শুরু করি, মেইনলি V0 হচ্ছে ফুল ফ্লেজড ফ্রন্ট এন্ড জেনারেট করে দেয় নেক্সট জেস আর শ্যাড সিএন ইউআই ইউজ করে। তো যেমন আহ, আমি যদি বলি, আচ্ছা আই থিঙ্ক এখন জেনারেট করতে গেলে বেশ সময় লাগবে। আমি হচ্ছে আম, একটা ওয়েবসাইট জেনারেট করেছিলাম V0 দিয়ে, আই থিঙ্ক গত উইকে। তো এখানে হচ্ছে আমার প্রম্পটটা, যেখানে হচ্ছে পুরা যে রিকোয়ারমেন্টটা কি কি আমার দরকার আমার ওয়েব পেজে, কোন জিনিসগুলা আমি এক্সপেক্ট করছি, এগুলা হচ্ছে আমি মেনশন করে দিই। V0 হচ্ছে আহ, পুরো বিষয়টা থিঙ্ক করে এবং সে হচ্ছে এটা ডিজাইন করে। তো এই ওয়েবসাইটটা পুরোপুরি সে নেক্সট জেএস ফ্রেমওয়ার্কের জন্য ক্রিয়েট করেছে টাইপস্ক্রিপ্ট ইউজ করে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে একটা ফুল ফ্লেজ ফ্রন্ট এন্ড হচ্ছে এখানে সে রেডি করে ফেলেছে আমাদের জন্য। বাট কিছু ইস্যুজ আমরা দেখতে পাচ্ছি, যেমন আমরা হয়তো খেয়াল করলে দেখবো যে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট লেফট সাইডে বেশি হচ্ছে আহ সরে গিয়েছে। তারপর ন্যাভ বারে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নেই। তো এরকম কিছু কাজ আসলে মিস্টেক করবেই, কারণ আফটার অল সে এআই। তো যেটা মানে করতে হয় যে এই প্রবলেম গুলা নিজে থেকে একটু ফিক্স করে নিতে হয়। বাট পজিটিভ যে ব্যাপারটা হয় এটা হচ্ছে লিস্ট 5 থেকে 6 ঘন্টা আমার বাঁচিয়ে দিয়েছে। না হলে আমার এই প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে কাস্টম কোড করে করে লিখতে হতো, প্রত্যেকটা জিনিস বানাতে হতো। এটা আমার এখন আর করতে হচ্ছে না। যে আমার জন্য ম্যাক্সিমাম করে দিয়েছে, সে যা ভুল করেছে সেটা আমার ঠিক করতে হচ্ছে, আর কিছু হচ্ছে আমার তেমন করতে হচ্ছে না। তো মোটামুটি আমার কোড স্টেবলও আছে, যে পুরোপুরি এআই লিখছে মানে খারাপ হয়ে গেছে এরকম না। আবার হচ্ছে আহ আমার সময়ও অনেকটুকু বেঁচেছে। তো আমি যদি এখানে দেখাই, এখানে হচ্ছে প্রত্যেকটা ফাইল সে ক্রিয়েট করেছে, কম্পোনেন্টস, পেজেস, এভরিথিং ক্রিয়েট করে মোটামুটি একটা ভালো স্ট্রাকচারই সে হচ্ছে আমাকে জেনারেট করে দিয়েছে। তো মেইনলি হচ্ছে আমি ফ্রন্ট এন্ড ইনিশিয়ালি ডেভেলপ করার জন্য V0 ইউজ করি। এটা হচ্ছে আমাকে অ্যাটলিস্ট আহ, একটা ফ্রেমের মধ্যে এনে দেয় জিনিসটাকে, যার কারণে হচ্ছে পরে ডেভেলপমেন্টটা আরো অনেক বেশি ইজি হয়। তারপরে হচ্ছে লাভেবল এআই, যদি এতে যাই, তো লাভেবল এআই মাঝে বেশ ট্রেন্ডে ছিল। তো আহ, আমি যদি এখানে একটা প্রম্পট দিই, আই থিঙ্ক লগ ইন করতে হবে আমার। ওকে, তো আমি ওকে বললাম যে ক্রিয়েট এ সিম্পল পোর্টফোলিও ওয়েবসাইট ফর আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দেখি সে আসলে কি ক্রিয়েট করে। সেখানে হচ্ছে সে আমাকে একটা আউটলাইন দিল
যে সে কি কি প্ল্যান করেছে, যে সে একটা হিরো সেকশন বানাবে, একটা অ্যাবাউট সেকশন বানাবে, স্কিল শোকেস সেকশন বানাবে, প্রজেক্ট পোর্টফোলিও, কন্ট্যাক্ট সেকশন, আর একটা স্মুথ স্ক্রল ন্যাভিগেশন সে বানাবে। এবং হচ্ছে ডিজাইন সিস্টেম সম্পর্কে সে মোটামুটি আমাকে একটা আইডিয়া দিল যে সে কিছু অ্যানিমেশন ইমপ্লিমেন্ট করবে, কিছু কার্ড বেসড কম্পোনেন্ট ইমপ্লিমেন্ট করবে। তো এখন কারেন্টলি হচ্ছে সে এই আউটলেটের উপর কাজ করছে। আমাদের একটু ওয়েট করতে হচ্ছে। তো এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে পুরো সেশনে হচ্ছে সে সিএসএস ফাইল এডিট করা, এইচটিএমএল ফাইল এডিট করা, এবং আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে এগুলোর উপর হচ্ছে সে কাজ করেছে। এবং সে হচ্ছে ফাইনালি জেনারেট করেছে। প্রিভিউটা লোড হচ্ছে। ওকে, সেটা লোড হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা, তো আমরা অ্যাটলিস্ট কোডটা দেখে আসি। তো সে হচ্ছে টাইপ স্ক্রিপ্টে হচ্ছে রিয়েক্ট ইউজ করে হচ্ছে কোডটা করেছে। এখানে সে প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট রেখেছে, যেটা আসলে খুবই ভালো, মেনটেন করতে ইজি হয়। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিউ। সে পুরো ওয়েবসাইটটা জেনারেট করেছে আমাদের জন্য। আমরা যদি দেখি, এটা আসলে আহ মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইট বলা যায়। জাস্ট একটু এডিট করলে আই থিঙ্ক এটা রেডি টু গো। তো এই বেসিক কাজগুলো হচ্ছে সে করে দিচ্ছে। যেমন আমাদের তো অ্যাবাউট মিতে হচ্ছে এরকম একটা সেকশন বানিয়ে জাস্ট নিজের টাইম ওয়েস্ট করার দরকার নেই। তো এই কাজগুলো আমরা এআই দিয়ে করে নিতে পারি। তারপরে হচ্ছে যেমন এরকম স্টাইলিংটা, এটা স্টাইলিং করতে আচ্ছা ধরলাম আমার 10 মিনিট লাগলো, বাট এআই হচ্ছে আমাকে এটা 1-2 মিনিটে রেডি করে দিতে পারতেছে। অ্যান্ড এখানে তো আমার খুব একটা হচ্ছে ব্রেইন কনজিউমিং কোনো টাস্ক এটা না, যে এখানে আমার ক্রিয়েটিভিটি অত একটা ইউজ হচ্ছে বা কিছু, অ্যাটলিস্ট যখন আমি একটা সিম্পল ওয়েবসাইট ডেভেলপ করছি। তো ফ্রন্ট এন্ডের জন্য এই টুলগুলো আমার খুবই পছন্দের, লাভেবল, তারপর V0। আপনারা হয়তো ওয়েবসাইটটা দেখে বুঝতে পারছেন যে এটা আসলে ভালোই ডেভেলপ করে। অ্যান্ড এরপর আসি একটু ভিন্ন টাইপ অফ টুল নিয়ে, যেটা হচ্ছে স্টিচ। স্টিচটা আসলে পুরোপুরি ফ্রন্ট এন্ড আপনাকে কখনো ডেভেলপ করে দেয় না, এটা মেইনলি একটা ইউআই ডিজাইনার। তো এটা গুগল লঞ্চ করেছে, আপাতত বিটা ফেজে আছে আই গেস। তো আমি হচ্ছে স্টিচকে বলছিলাম যে একটা ক্লোদিং ব্র্যান্ডের জন্য হচ্ছে একটা ইউআই ক্রিয়েট করো অ্যাপের, যেটা হচ্ছে ই কমার্স হবে। তো সে হচ্ছে এই ইউআইটা আমার জন্য জেনারেট করে। তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আপনি ফ্রন্ট এন্ডের কোড যদি নিজেও করেন, বা হচ্ছে এআইও, এখন আমরা যে প্রম্পট গুলা দিলাম, এই যে পোর্টফোলিও ওয়েবসাইট বা V0 তে যে স্লট বুকিং পেজটা দেখালাম, তো
ওগুলা খুব সিম্পল আইডিয়া, এগুলা এআই মোটামুটি ধরতে পারে, তবে ম্যাক্সিমাম কেসে দেখা যাচ্ছে আপনার আইডিয়াটা পুরোপুরি এআই কে আপনি বোঝাতে পারছেন না। তো তখন আপনার হচ্ছে ইউআই ডিজাইনটা আগে করা দরকার পড়ে। তো পিচের মতো টুল যেটা করে আপনাকে হচ্ছে একটা বেটার ইউআই দেয়, যেটার কারণে আপনি যদি নিজে করতে চান ফ্রন্টে নিজে করতে পারেন, বা এটা দিয়ে অ্যাটলিস্ট আপনি এআই কে হচ্ছে একটা বেটার আইডিয়া দিতে পারেন যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। তো তারপর হচ্ছে আমরা চ্যাট জিপিটি তো আমরা সবাই ইউজ করি। এটা মেইনলি ফাস্ট রেসপন্সের জন্য আমার ভালো লাগে। অ্যান্ড তারপর আছে গিটহাব কোপাইলট। তো গিটহাব কোপাইলটের ব্যাপারটা হচ্ছে এটা মেইনলি একটা প্রিমিয়াম টুল। এটার ফ্রি ভার্সন আমার জানা মতে নেই, বাট হচ্ছে আই থিঙ্ক এটার ডিরেক্ট ল্যান্ডিং পেজ নেই যেটা কোপাইলটের। সরি। তো আম, এটা এটা একটা এআই ছিল যেটা রিলিজের পরে আসলে অনেক বেশি হচ্ছে টেক ইউটিউবার্সরা প্লাস সবাই হচ্ছে এটা নিয়ে অনেক কথা বলা শুরু করেছিল যে এবার হয়তো জব থাকবে না, কোপাইলট নিয়ে নিবে এটসেট্রা। তো আহ, এটা ওপেন এআই এর ডেভেলপ করা ছিল, পরে হচ্ছে মাইক্রোসফট এটা কিনে নেয়। তো এখন এটা আমি কেন ইনক্লুড করলাম যদি এটা ফ্রি না হয়, এটার একটা কারণ হচ্ছে যে আমরা যারা স্টুডেন্ট আছি আমরা হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি ভেরিফাই করে আমাদের যতদিন হচ্ছে আইডি কার্ড ভ্যালিড আছে আমরা হচ্ছে কোপাইলট ফ্রিতে ইউজ করতে পারি। তো এখানে একটা স্টুডেন্ট প্রোগ্রাম আছে, আপনার একটু গুগল করে দেখতে পাবেন, সেখানে জাস্ট নিজের ইউনিভার্সিটি বা কলেজের নাম দিয়ে ভেরিফাই করলে আপনাদের যদি ইমেল অ্যাকাউন্ট থাকে ইউনিভার্সিটির আপনারা সেটা দিয়ে হচ্ছে ভেরিফাই করে গিটহাব কোপাইলটটা ফ্রিতে ইউজ করতে পারেন। আর তারপরে সে ডিপসিক। এখন ডিপসিক আমার অনেক ফেভারিট একটা এআই টুল, এটার কারণ হচ্ছে এটা আসলে অনেক বেশি টোকেন নিয়ে কাজ করতে পারে। যেমন দেখা যায় আমি কখনো কখনো হচ্ছে ডিপসিকে 500-600 লাইনের কোড দেই যে তুমি এটাকে রিফ্যাক্টর করো, যে এখানে ইস্যু কই খুঁজে বের করো বা কিছু। তো চ্যাট জিপিটি বা অন্যান্য টুল গুলা যেটা হয় ওখানে লিমিট করা থাকে যে আমি এর এত বেশি টোকেন নিয়ে কাজ করতে পারবো না বা কিছু, বা ডিপসিক সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে এটা আসলে আন্ডার দ্য হুড কিভাবে কাজ করে আপনারা দেখতে পারেন। এটা আসলে চাইনিজরা খুবই স্মার্ট একটি টেকনিক ইউজ করে, যার কারণে খুবই কম স্পেকে ডিপসিক এত ভালো পারফর্ম করে। তো আর এখানে আসে ক্লড। ক্লড আমার খুবই ফেভারিট একটা এআই টুল। এটা বেশ কিছু কারণ আছে। আহ ক্লড হচ্ছে সবচেয়ে ভালো বুঝতে পারে আপনি কি চাচ্ছেন। আর এটার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আমার লাগে যে অন্যান্য এআই টুল গুলোর থেকে একটু বেশি। বাট এটার ফ্রি যেই কোটাটা থাকে এটা আমার কাছে খুবই কম লাগে, তো আই থিঙ্ক প্রিমিয়াম কিনে ইউজ করাটাই বেটার। ধরে এছাড়া ফ্রিতে আই গেস 10 or 15 কনভারসেশন এটা কন্টিনিউ করতে দেয়। তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম এআই টুল গুলা নিয়ে। তো এখন আসি আমার পার্সোনাল ফেভারিট কম্বোটা কি। তো আমি পার্সোনালি প্রিফার করি হচ্ছে V0। এটা ফ্রন্ট এন্ডের জন্য খুবই ভালো পারফর্ম করে। এটার একটা মেজর কারণ হচ্ছে আমি ইউআই লাইব্রেরি হিসেবে শ্যাডসিয়ান ইউআই ইউজ করি। আচ্ছা, আমি শ্যাডসিয়ান ইউআই এর নামটা মেনশন করেছি বেশ কয়েকবার, আমরা যদি ওদের ওয়েবসাইটটা দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এখানে এভাবে বোঝা মুশকিল, তবে এখানে আসলে প্রত্যেকটা একটা কম্পোনেন্ট। তো আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করেন আপনার হচ্ছে নেভ বার দরকার পড়ে, আপনার একটা হিরো সেকশন দরকার পড়ে এবং অনেক কিছু দরকার পড়ে, বাটন দরকার পড়ে, ইনপুট দরকার পড়ে। তো আপনার একটা বেটার ভিউ দেওয়ার জন্য হচ্ছে এগুলা সব নিজে থেকে কোড করতে হয়, বাট শ্যাডসিয়ান যেটা করে আপনাকে কম্পোনেন্টস দেয়। আপনার প্রত্যেকটা কম্পোনেন্টস এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এন্ড শ্যাডসিয়ান এর বেস্ট পার্টটা হচ্ছে যেটা আপনি কম্পোনেন্ট গুলো আপনার প্রজেক্টের মধ্যে আপনার হচ্ছে লোকালি ফাইল ক্রিয়েট করে স্টোর হচ্ছে। এন্ড এটা টেলউইন্ড সিএসএস ইউজ করছে ডিরেক্টলি। তো আপনি ডিরেক্টলি প্রত্যেকটা কম্পোনেন্টকে হচ্ছে এখানে এডিট করতে পারতেছেন। তো এটা জাস্ট একটা আইডিয়া শ্যাডসিয়ান ইউআইটা আসলে কি, সেজন্য আমাদের মেইন ফোকাসটা রোড ম্যাপে থাকুক। আর ডিপসিক এটা আমার পার্সোনাল ফেভারিট। কেন এটা আমি মেনশন করেছি যে এটা খুব লেন্দি ফাইলস নিয়ে কাজ করতে পারে, একসাথে অনেক অনেক লাইন অফ কোড এটা ঠিক করতে পারে, এটা করতে পারে, প্রবলেম হয় না। আর গিটহাব কোপাইলট এটা কোড কমপ্লিশনের জন্য খুবই ভালো কাজ করে। দেখা যায় যে আপনি কোড লিখছেন তখন হচ্ছে আপনাকে সাজেশন দেয়। আর ক্লড
ক্লডটা ইউজ করা হয় হচ্ছে মেইনলি যেটা বললাম ক্রিটিক্যাল প্রবলেম গুলো সলভ করার জন্য। যে একটা টাইমে দেখা যায় যে আপনার চ্যাট জিপিটি বা হচ্ছে জেমিনাই আপনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে মানে আপনার প্রবলেমটা বুঝতেছে না, একটা কোনো না কোনো প্রবলেম আসলে রয়ে যাচ্ছে, ক্র্যাশ হচ্ছে বা কিছু হচ্ছে, বা বারবার ওই ফল্টি কোডই আপনাকে দিচ্ছে। তো ওই মোমেন্টে আই থিঙ্ক ক্লড অনেক ভালো পারফর্ম করে, খুব ভালো সলিউশন দিতে পারে। আর ডিপসিক R1, তো এটা মেইনলি আমি ইউজ করি ডেটাবেজের স্কিমা জেনারেশনের জন্য। তো ডেটাবেস স্কিমাটা হচ্ছে মেইনলি আপনি যখন কোনো একটা এসকিউএল ডেটাবেজ ইউজ করেন বা নো এসকিউএল এর ক্ষেত্রেও যেটা হয় আপনার হচ্ছে একটা স্কিমা জেনারেট করতে হয়। এসকিউএল ডেটাবেজের ক্ষেত্রে মেইনলি টেবিলস। তো আপনি কোন ধরনের ডেটা রাখতেছেন ডেটাবেজে এটার একটা পুরো স্কিমা জেনারেট করে দেন হচ্ছে পুশ করতে হয়। তো এই জিনিসটা যেটা মানে হতো আমার আগে, যে আমি কোন একটা স্কিমা ডিজাইন করেছি, তো ডেভেলপমেন্টের মাঝখানে গিয়ে মনে হচ্ছে যে আচ্ছা আমি তো এটা মিস করে গিয়েছি। তো তারপর দেখা যেত যে আবার চেঞ্জ করা লাগতো, আবার হচ্ছে পুরো টেবিলটা ড্রপ করতে হতো আমাদের এসকিউএল ডেটাবেজের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো অনেক বেশি লেন্দি আর অনেক বেশি আসলে টাইম কনজিউমিং ছিল। সেক্ষেত্রে ডিপসিক R1 যেটা আছে রিজনিং মডেল, সেটা হচ্ছে ডেটাবেস স্কিমা জেনারেশনের ক্ষেত্রে খুবই ভালো পারফর্ম করে আমার মতে। কারণ R1 এর স্পেশালিটি যেটা, এটা রিজনিং ক্যাপাবিলিটি। এটা নিজে একটা কোড লেখে, লিখে নিজেই চেক করে এটা আসলে কতটুকু সেন্স মেক করে। যদি এনাফ হয় তাহলে রেসপন্স দেয়, না হলে ও এটাকে আবার চেঞ্জ করে এন্ড দেন বেস্ট রেসপন্সটা আপনার কাছে আসে। তো ডিপসিকই প্রথম আই থিঙ্ক রিজনিং মডেল আনে, আমার ঠিক মনে নেই। আর রিসেন্টলি আমার খুব বেশি ইউজ করা হয়েছে গিটহাব কোপাইলট এজেন্ট। এন্ড আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনার যদি আম, মানে স্টুডেন্ট একটি ভ্যালি স্টুডেন্ট আইডি কার্ড থাকে, আপনি গিটহাব কোপাইলটের জন্য অ্যাপ্লাই করে ফেলুন। এটার একটা মেজর কারণ হচ্ছে এই কোপাইলট এজেন্টটা। তো আপনার দেখা যায় আপনি যখন চ্যাট জিপিটি বা ক্লড এরকম কাউকে হচ্ছে আপনি কোড লেখাচ্ছেন বা কোন একটা স্পেসিফিক কাজ দিয়েছেন, তো তখন হচ্ছে আপনার নতুন করে ওকে বুঝাতে হচ্ছে যে আপনি আসলে এই মডিউলটাতে কি চাচ্ছেন না চাচ্ছেন এটসেট্রা। কারণ সে তো আপনার আগের কোডটা সম্পর্কে জানে না যে আপনি কি করতে চাচ্ছেন, আপনার প্ল্যানিং সম্পর্কে তার আইডিয়া নেই। বাট গিটহাব কোপাইলট এজেন্ট যেটা করে, আপনার হচ্ছে পুরো কোডটাকে পড়তে পারে গিটহাবে। তো তারপরে হচ্ছে এটার উপর বেস করে সে একটা আইডিয়া নিয়ে নেয় যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। আপনার প্রিভিয়াস কোড এরকম, আপনার প্রিভিয়াস ফ্রন্ট এন্ড দেখতে এরকম, আপনি এ লাইব্রেরি ইউজ করেছেন। তো এটার বেসিসে আপনাকে কিছু একটা দেয় যেটা আসলে অনেকটুকুই আপনার ডিমান্ডের সাথে ম্যাচ করে। তবে অন্যান্য এআই গুলা যেগুলা চ্যাট বেসড মেইনলি, ওখানে আপনার আবার নতুন করে বুঝাতে হয় আপনি আসলে কি করতে চাচ্ছেন, আপনার প্রিভিয়াস কোড এমন, আপনার গোল এরকম এটসেট্রা। তো এই ক্ষেত্রে আসলে কোপাইলট এজেন্টটা আমার কাছে বেটার লাগে। তো যেমন আমি আই থিঙ্ক 2 দিন আগে একটা টাস্ক দিয়েছিলাম গিটহাব কোপাইলট এজেন্টকে। এখানে হচ্ছে আমার টাস্কটা ছিল, আমি যদি র কমান্ডটা দেখাই, যে আহ, একটা বেসিক পোর্টফোলিও ওয়েবসাইট ছিল, যে এখানে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট পিডিএফ ফাইল আছে, যে পার্ট গুলো হচ্ছে আমি মিস করে গেছি। এই পিডিএফ এর রিকোয়ারমেন্ট হিসাবে সে যেন আমাকে একটা রিপোর্ট ক্রিয়েট করে দেয় যে আমি কি কি মিস করেছি আর কি কি আরো বেটার করা পসিবল। তো সে যেটা করে, সে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে গিটহাবের মধ্যেই, ক্রিয়েট করে হচ্ছে সে পুরো কোডটা অ্যানালাইসিস করে, করে সে হচ্ছে আমাকে একটা পুরো রিপোর্ট এখানে জমা দিয়েছে যে সে আসলে ওভারঅল কি কি আমি মিস করেছি, কি কি দরকার ফিক্স করা, এটসেট্রা। তো এটা আমার মেইনলি ইউজ করা হয়েছে ডকুমেন্টেশন লিখতে, কারণ অবভিয়াসলি ডকুমেন্টেশন লেখা খুবই বিরক্তিকর একটা কাজ। পাশাপাশি এটা খুবই জরুরি, কারণ ডকুমেন্টেশন লেখা না থাকলে যেটা হয় যে পরে আপডেট করতে গেলে নিজেরই মনে থাকে না যে আসলে প্রবলেমটা কি ছিল বা হচ্ছে আহ মানে কোথায় কি রাখা আছে এটসেট্রা। তো এই কাজগুলো হচ্ছে গিটহাব কোপাইলট এজেন্ট দিয়ে মেইনলি করানো হয়, বা কোনো একটা প্রবলেম ফাইন্ডিং এটসেট্রা। বা কখনো কখনো যখন দেখা যায় যে আপনার কোড অনেকটুকু রেডি, তখন আপনি ওকে কোনো একটা মডিউলের উপর কাজ করতে বললে ও হচ্ছে হুবহু ওটার উপর কাজ করতে পারে। স্টিল এটা এআই, এটার উপর পুরোপুরি রিলাই করাটা আসলে রিকমেন্ডেড না। অবভিয়াসলি আপনি এখানে তার কোডটা পড়ে নিবেন মার্চ করার আগে। এন্ড এখানে আরেকটা সুবিধা হচ্ছে যেটা, আপনার যদি কোনো কারণে মনে হয় যে আপনি এই অ্যান্সার স্যাটিসফাইড না, আপনি যেভাবে কিভাবে একটা মানুষের সাথে কমিউনিকেট করেন মেনশন দিয়ে, আপনি এখানে কোপাইলটকে মেনশন দিয়ে হচ্ছে তাকে একটা টাস্ক দিতে পারেন। তো এখানে কোপাইলট অপশনটা আছে, আপনি এখানে
তাকে কোডটা আবার চেঞ্জ করতে বা হচ্ছে কোনো একটা পার্ট ফিক্স করতে বা অ্যাড করতে বলতে পারেন, সে এই ব্রাঞ্চের উপরই কাজ করে আপনাকে আবার রিভিউর জন্য রিকোয়েস্ট করে। তো আপনি পুরো কোডটা রিভিউ করে দেন অ্যাড করতে পারেন। তো পুরোপুরি আপনার একটা জুনিয়র ডেভেলপার বলা যেতে পারে গিটহাব কোপাইলট এজেন্টটা। আর এখানে আরেকটা জিনিস যেটা আমার বেস্ট লেগেছে গিটহাব কোপাইলট এজেন্টটা নিয়ে, এটা হচ্ছে এটা কোড রিভিউ করতে পারে। তো কখনো কখনো দেখা যায় যে আপনার যদি মনে হয় যে আপনার কোডটা এনাফ স্ট্রং না বা আপনার কোডটার আরেকটু রিভিউ দরকার, তো সেক্ষেত্রে গিটহাব কোপাইলট এজেন্ট খুব ভালো পারফর্ম করে। আপনি ওকে দিয়ে হচ্ছে কোড রিভিউ করে নিতে পারেন। আম, তো আম, এই টুলগুলাই মেইনলি আমি পার্সোনালি প্রিফার করি। আর কখনো কখনো কিছু কিছু টুল যেমন V0, তারপরে হচ্ছে R1, ডিপসিক R1, কোপাইলট এজেন্ট, এগুলো পুরোপুরি হচ্ছে একটা হিউম্যানের মতো বিহেভ করে। যা মানে একটা জুনিয়র ডেভেলপার থাকলে যেরকম আমাকে হেল্প করতে পারতো বা হচ্ছে আপনাদের হেল্প করতে পারতো, ওরকম ভাবেই হয়তো আপনাদের হেল্প করছে। হয়তো কিছু ইস্যুজ আছে, এগুলোতে হয়তো আপনি 1 থেকে 2 ঘন্টা কাজ করলে আপনার পুরো কোডটা স্টেবল হয়ে যাচ্ছে। বাট অনেকটুকু সময় হচ্ছে আপনার এখানে বেঁচে যাচ্ছে, হয়তো 6, 7, 8 ঘন্টাও বেঁচে যাচ্ছে কোনো কোনো কেসে। তো যেটা হয়, আপনি খুব দ্রুত হচ্ছে, যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, ফ্রিল্যান্স কাজ করে থাকেন, আপনি প্রজেক্ট ডেলিভার করতে পারছেন। আপনি যদি স্টার্ট আপ ওনার হয়ে থাকেন, আপনার স্টার্ট আপের জন্য খুব তাড়াতাড়ি আপনি কোনো একটা রিলিজ আনতে পারছেন। তারপরে আপনি যদি জব করে থাকেন, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি তাড়াতাড়ি ডেলিভার করতে পারছেন আপনার টাস্ক গুলো। তো এইসব ক্ষেত্রে আম, এই কিছু কিছু এআই টুল আসলে খুব হেল্প করে আপনাকে। অ্যান্ড অবভিয়াসলি আমরা প্রিভিয়াসলি বলেছি আমাদের লার্নিং এ কিভাবে এআইটা হেল্প করে, অ্যান্ড কিভাবে আমাদের একদম লার্নিং থেকে শুরু করে আমাদের ক্যারিয়ারে আমরা এই এআই গুলা ইউজ করে আমাদের যে কোডিং জার্নিটা আছে এটা অনেক বেশি স্মুথ আর বেটার করতে পারি। আর ফাইনালি কিছু কথা এটা হচ্ছে যে আমাদের অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে ফান্ডামেন্টাল কখনো স্কিপ করা যাবে না। আমাদের বেসিক যে কনসেপ্ট গুলা, যে কিভাবে কাজ করছে জিনিসগুলা, এটা যদি আমরা না বুঝি, আমরা আসলে এই কোড গুলা এআই যা লিখে দিবে সেটাও বুঝবো না যে এটা এখানে আসলে কি হচ্ছে। ব্যাপারটা যাতে এরকম হয় যে সে যা লিখে দিচ্ছে সবই আপনি বুঝতেছেন, এবং সবই আপনি যদি কোনো প্রবলেম হয় আপনি ফিক্স করতে পারতেছেন, এতটুকু হচ্ছে আপনার জানতেই হবে। তো ওইটার কোনো শর্টকাট নেই, এটা অবভিয়াসলি আপনার বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে। আর এআই এর কোড কখনো আসলে অন্ধর মতো বিশ্বাস করা যাবে না, আপনার ক্রস চেক করতেই হবে যে এখানে কোনো একটা ইস্যু আছে নাকি। যেমন আম, একবার এরকম হয়েছিল যে একটা ই কমার্স ওয়েবসাইটে হচ্ছে টাইম খুব কম ছিল। তো আমরা হচ্ছে আম, খুব তাড়াতাড়ি হচ্ছে এআই এজেন্ট বা এরকম কিছু একটা এআই ইউজ করে আমরা ব্যাক এন্ডের মডিউলটা হচ্ছে লিখেছিলাম। তো অবভিয়াসলি সে আমাদের যে রিকোয়ারমেন্টটা, এটা কখনো সে 100% বুঝতে পারে না। তো আম, যেটা হয় যে অর্ডার আসলে যে ডেলিভার্ড মার্ক করার পরে কোয়ান্টিটিটা অটো কমে যাবে, এটা আর হয়নি। তারপরে কিছু কিছু জায়গায় হচ্ছে ছোট ছোট ক্র্যাশ ইস্যুস ছিল, যেগুলা হয়তো এজ কেসেস, যেগুলো আর কি এটা ঠিক মতো হ্যান্ডেল করা হয়নি। তো এসবের কারণে পরে হচ্ছে প্রবলেম হয়। তো এটা আমি পার্সোনালি প্রিফার করব না, যেটা আমি নিজেই এটার ভিকটিম ছিলাম। আমিও কখনো কখনো হচ্ছে একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করতাম এআই এর কোডকে, বাট এটা আসলে করাটা উচিত না। অ্যান্ড আই রিপিট, এখানে আসলে আপনাদের কোর কনসেপ্টটা স্ট্রং থাকতে হবে। আপনি ওই কোর কনসেপ্টটা স্ট্রং করার জন্য এআই ইউজ করতে পারেন, and এটা খুবই ভালো টুল। কারণ আমরা যদি অ্যাটলিস্ট 2020-21 সালের কথা চিন্তা করি, তখন হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল বা ডকুমেন্টেশন বাদে আর কোনো ওয়ে ছিল না। তো তখন দেখা যাচ্ছে যে ইউটিউবে যতটুকু দেখাচ্ছে আপনাকে, অতটুকুই আপনি জানতে পারছেন। আর ডকুমেন্টেশন পড়ে যতটুকু আপনার বুঝার ক্যাপাবিলিটি। বাট এআই কে আপনি বারবার আস্ক করতে পারতেছেন যে আমি এটা বুঝতেছি না, এটা কিভাবে হচ্ছে। বা আপনি আরো ডিপে যেতে পারতেছেন, আপনার একদম ওয়ান টু ওয়ান মেন্টরশিপের মতো একটা ব্যাপার হয় এখানে। তো আপনার লার্নিং জার্নিটাও এখানে অনেক বেশি স্মুথ হয় এআই এর কারণে। তো আম, এখন আপনাদের থেকে কোয়েশ্চেন্স নেওয়ার পালা। আপনাদের কোয়েশ্চেন্স থাকলে আপনারা চ্যাটে অবভিয়াসলি আস্ক করতে পারেন, যদি কোনো পার্ট কনফিউজিং লাগে বা কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড।
আচ্ছা, আই থিংক আপনাদের কোনো কোয়েশ্চেন নেই, তো আমি আসলে সেশনটা এন্ড করছি। থ্যাংকস এগেন আপনাদের পার্টিসিপেট করার জন্য। আর তাসিন একটু কাইন্ডলি ফিডব্যাক ফর্মটা এখানে দিয়ে দিও। তো আপনাদের জন্য একটা ফিডব্যাক ফর্ম আছে, স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট শেখার জন্য help করবেন। হ্যাঁ, শিওর। আপনারা চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, বা অবভিয়াসলি লুকনেসতেও বেশ ভালো ভালো কোর্সেস আছে সামনে। আর অবভিয়াসলি আপনার লাইক এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট মেইনলি ফ্রন্ট এন্ড, দেন হচ্ছে ব্যাক এন্ড, এই ওয়েতে গেলে আই থিংক আপনার জার্নিটা স্মুথ হবে। তো যেহেতু এটা মেইনলি হচ্ছে এআই ড্রিভেন ওয়েব ডেভেলপমেন্ট শিখার ওয়েবিনার, তো আমরা হচ্ছে মেইনলি এআই এর ইউজটাকে এখানে এমফাসাইজ করার ট্রাই করেছি। আচ্ছা, জ্যাঙ্গো অর মার্ন, এটা একটা গুড কোয়েশ্চেন। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, এটা হচ্ছে যে আম, আসলে আমরা অনেক সময় শুনি যে যেমন আমি যখন ওয়েব ডেভেলপমেন্টে ব্যাক এন্ড শেখা শুরু করেছিলাম, তখন একটা জিনিস ছিল যে নেটফ্লিক্স ওদের পুরো ব্যাক এন্ড হচ্ছে পাইথন থেকে জাভায় শিফট করছে স্প্রিং এ। তো এর মানে অবভিয়াসলি স্প্রিং অনেক ভালো একটা ফ্রেমওয়ার্ক। তো এখানেই আসলে ম্যাক্সিমাম আমরা ভুলটা করি। এখন আপনার বুঝতে হবে আপনার ইউজ কেসের সাথে বেস্ট কোনটা যাচ্ছে। আপনার যদি মনে হয় যে আপনার ইউজ কেসের সাথে হচ্ছে আপনার পাইথন রিলেটেড লাইব্রেরি বেশি দরকার, ওটা আপনার বেশি হেল্প করবে, আপনি এখানে একটা ভিপিএস সার্ভার এফোর্ড করতে পারছেন, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার জ্যাঙ্গো, ফ্লাস্ক বা পাইথনের যেসব ফ্রেমওয়ার্ক আছে এটা পিক করা দরকার। আবার হচ্ছে ধরেন আপনার বাজেট একটু কম, আপনি হচ্ছে ইজিলি ডিপ্লয়েবল কিছু চাচ্ছেন, যেমন আপনি ভার্সাইলে ডিপ্লয় করতে পারবেন ইয়ের অ্যাপ গুলা, জাভাস্ক্রিপ্টের অ্যাপ গুলা মেইনলি, লাইক মার্ন বা কিছু। তো ওই জন্য হচ্ছে আপনার মার্ন ইউজ করা বেটার। আবার হচ্ছে আপনার প্রজেক্ট অত বড় না, বড় না এজ আপনি জাস্ট স্টার্ট করেছেন, আপনার এখনই হচ্ছে এত বেশি ইউজার নেই, বা হচ্ছে আপনার ইনিশিয়ালি আপনি এখনো শিওর না আপনার কি কি চেঞ্জেস দরকার, ওই ক্ষেত্রে আমি বলবো যে নো এসকিউএল যে ডেটাবেস গুলো আছে, যেমন মঙ্গোডিবি, এগুলো ইউজ করা বেটার। কারণ এসকিউএল ডেটাবেস ইনিশিয়ালি ম্যানেজ করাটা আমার কাছে পার্সোনালি একটু হ্যাসেল মনে হয়, যেখানে অ্যাটলিস্ট আপনি জানেন না যে আপনার কি কি চেঞ্জেস আসবে আগামী 6 থেকে 7 মাসে। তো আমার মনে হয় ইনিশিয়ালি আপনি নোএসকিউএল ডেটাবেস দিয়ে আপনার ব্যাকএন্ড এর জন্য যে ডেটাবেসটা এটা ইউজ করতে পারেন। এন্ড দেন আপনার যখন মনে হবে যে আপনি একটা স্টেবল পর্যায়ে আছেন, যে ওকে আপনি এখন জানেন পুরো জিনিসটা আপনার জানার মধ্যে আছে, আপনি এখন এটাকে কিভাবে আপগ্রেড করবেন এন্ড স্টাফ, তখন আপনি হচ্ছে এসকিউএল ডেটাবেসে মুভ করতে পারেন। যদিও মানে আপনার যদি এনাফ বেটার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমি বলবো এসকিউএল ডেটাবেস দিয়েই শুরু করেন। কারণ ততদিনে অবভিয়াসলি আপনার একটা বেটার সেন্স এসে পড়ে যে ওকে আমি কিভাবে স্কিমাটা ডিজাইন করবো, কিভাবে ম্যানেজ করবো এটসেট্রা, আমার সেকেন্ড ফেজে কিভাবে ডেভেলপমেন্ট হবে, থার্ড ফেজে কিভাবে হবে, এভরিথিং। তো এই জন্য অবভিয়াসলি আপনি এআইও ইউজ করতে পারেন, ডিপসিক আর1 আমি ইউজ করি পার্সোনালি, আমি মেনশন করেছিলাম ডেটাবেস স্কিমা ডিজাইনের জন্য। তো এটা তো গেল ইয়ের পার্টটা, ডেটাবেসের পার্টটা মঙ্গোডিবি। আর এছাড়া হচ্ছে নোড আর রিয়াক্ট, এগুলো ইউজ করলে যে পজিটিভ ব্যাপারটা হয়, আপনার হচ্ছে পুরো কোড বেস জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্টে থাকে। তো আপনার হচ্ছে বেশ কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার দরকার পড়ে না। আর হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে ফ্লাটার অর মার্ন। তো ব্যাপারটা হচ্ছে ফ্লাটার মেইনলি হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করার আসলে ফ্রেমওয়ার্ক। এখানে আপনি এট এ টাইম ওয়েবসাইট, অ্যাপ, অনেক কিছু ডেভেলপ করতে পারছেন। ক্রস প্ল্যাটফর্ম জিনিসটা একদিক দিয়ে খুবই ভালো, আবার কিছু কিছু দিক দিয়ে এটা আমি প্রিফার করি না। যেমন আপনি যখন কোনো একটা সিরিয়াস অ্যাপ ডেভেলপ করছেন, আমি প্রিফার করব আপনি একদম নেটিভ যেটা, যেমন আইওএস এর ক্ষেত্রে হচ্ছে সুইফট, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কটলিন, জাভা। কটলিনটা প্রিফার করবো মেইনলি, একটু ইজিয়ার, প্লাস ফ্লাটারের সাথে অনেকটুকু মিলে। তো আপনি সেটা দিয়ে ডেভেলপ করেন, কারণ এখানে আপনার পারফরমেন্স অনেক বেশি ম্যাটার করছে।
তো আমরা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট করতে গিয়ে আমরা যে প্রবলেমটা বেশিরভাগ সময় ফেস করি, যেমন দেখা যায় যে কোন একটা ইরর, যেটা আমার আসলে মেইনলি দরকার হচ্ছে যে একদম আমি গিয়ে জাভা করতে বা কটলিন করতে গিয়ে চেঞ্জটা করব, ওটা করার সুযোগ নেই। কারণ আপনার কোড তো জেনারেট হচ্ছে এখান থেকে, ফ্লাটার তো ডিরেক্টলি রান হয় না আপনার ফোনে বা আপনার ওয়েবে। এটা হচ্ছে দেখা যায় যে কম্পাইল করে কিছু একটা জেনারেট হয়, দেন ওটা রান হয়। তো আপনি তো ডিরেক্টলি ওটায় হাত দিতে পারছেন না। তো এক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে ক্রস প্ল্যাটফর্মে। আর আম, ভালো দিকটা যেটা হচ্ছে, আপনার এট এ টাইম আপনি বেশ কয়েকটা প্ল্যাটফর্মের অ্যাপ ডেভেলপ করতে পারছেন, আপনার এফোর্ট কম লাগছে। এন্ড ফ্লাটার আমি পার্সোনালি ইউজ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, অ্যাটলিস্ট কম্পেয়ার টু রিয়েক্ট নেটিভ এন্ড আদার যেসব ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক আছে। আর ফ্লাটারের সাথে মার্নের আসলে কম্পেয়ারটা আসলে হয় না, কারণ মার্ন মেইনলি ফোকাস করে হচ্ছে ওয়েবে, আর ফ্লাটার ফোকাস করে হচ্ছে গিয়ে অ্যাপে মোস্টলি, যদিও এখন বেশ কিছু ভালো ভালো ওয়েবও হচ্ছে ফ্লাটারে ডেভেলপ করা। তো আই থিঙ্ক ওয়েব যদি আপনি স্পেসিফিক্যালি ডেভেলপ করতে চান, আপনার আসলে মার্নটা চুজ করা উচিত। আচ্ছা, আই থিঙ্ক 2025-এ আমাদের নেক্সট জেএস অ্যান্ড রিয়েক্ট যে ফান্ডামেন্টাল পার্টটা আছে, এই ফান্ডামেন্টাল পার্টটা অ্যাটলিস্ট আমাদের স্ট্রং থাকা উচিত, যে আচ্ছা ঠিক আছে, একটা কম্পোনেন্ট এভাবে কাজ করে, এভাবে রিরেন্ডার হয়। তো যেমন আপনি নেক্সট জেএস এ দেখবেন, আপনি একটা কম্পোনেন্ট লিখেছেন, আপনি জাস্ট ইউজ স্টেটটা ইম্পোর্ট করেছেন, আপনাকে একটা অদ্ভুত এরর দিচ্ছে। জাস্ট উপরে গিয়ে কিন্তু আপনি স্ট্রিং এর মধ্যে ইউজ ক্লায়েন্ট লিখলেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। বাট আপনার যদি ফান্ডামেন্টালটা ক্লিয়ার না থাকে, আপনি তো এটা মানে বুঝতে পারবেন না, এগুলো ডিবাগ করতে পারবেন না। তো যতটুকু দরকার আপনার, অতটুকু আপনি অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল পর্যায়ে আপনি শিখলেন, আপনার হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের যেসব ফিচার্স আছে, যেমন ক্যাশিং, তারপর কম্প্রেশন তো করার দরকারও পড়ে না, নেক্সট অটো হয়ে যায়। তো এই ফিচার গুলো আপনার অত ইনডেপথ গিয়ে শেখার দরকার পড়ছে না, বাকিটুকু আপনি হয়তো এআই ইউজ করে করতে পারেন, বা আপনি এআই ইউজ করে শিখতেও পারেন। আর চেষ্টা করবেন যখন এআই হচ্ছে আপনাকে নতুন কোন একটা কোড লিখে দিচ্ছে, তখন হচ্ছে ওইটা দেখে একবার পড়ে শেখা যে এটা আসলে কিভাবে কাজ করছে। তাহলে আপনার যে পার্সোনাল গেইনটা আসলে এখানে, যে আপনি শিখতেও পারছেন এখান থেকে। তো আমার কোডের স্টাইল অনেক কিছু আমি এআই থেকে পিক করেছি। যেমন একটা কম্পোনেন্টে হচ্ছে আমি আগে প্রত্যেকটা প্রপ হচ্ছে লিখে লিখে কল করতাম। বাট একটা অবজেক্টকে যে ডিস্ট্রাকচার করে পাস করা যাবে, এই জিনিসটা আমার মাথায় তখনো আসেনি। তো এটা ফার্স্ট আমি এআই থেকেই দেখলাম যে এটা ইউজ করে এভাবে, এরপর থেকে আমি এই স্টাইলটা ইউজ করি। ইউনিভার্সিটি নেক্সট সেমিস্টার ডিজাইন প্রজেক্ট ওয়ান আছে, এনি সাজেশন? আচ্ছা, এটা কি মোস্টলি ওয়েব প্রজেক্টস হয়? একটু ক্লিয়ার করলে ভালো হয়। অনন্ত মেহেদি ভাইয়া। আচ্ছা, আমার যতটুকু আইডিয়া, অ্যাটলিস্ট আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে যে ওরা ফ্রন্ট এন্ডটা দেখে, মোটামুটি দেখে লুকস এর জন্য, মেনলি কোডটা পরে ব্যাক এন্ডের। তো ব্যাক এন্ডে ওরা মেইনলি দেখে যে আপনি কতটুকু ওয়েল স্ট্রাকচার মেনটেন করেছেন, আপনার সফটওয়্যার আর্কিটেকচারটা কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করেছেন, মোস্টলি হচ্ছে এমভিসি স্ট্রাকচারের হয়। তো ওর ব্যাকএন্ডটা যদি আপনি একটু ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আই গেস মানে প্রজেক্ট একটা ভালো মার্ক পাওয়া পসিবল। আর মোস্টলি ওরা ভাই আর কি ফোকাস করে যে আপনি কতটুকু হচ্ছে আপনার প্রজেক্টটা এক্সপ্লেন করতে পারছেন সেটার উপর। তো এনি গুড আইডিয়া, ধরেন আপনি যদি একটা সিম্পল ই কমার্সও বানান, আপনি যদি এখানে ভালো কিছু ফিচার্স ইমপ্লিমেন্ট করেন, আপনি যদি এখানে সুন্দর একটা সফটওয়্যার আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করেন, অবভিয়াসলি আপনার প্রজেক্ট ভালো করবে। এনি আদার কোয়েশ্চেন?
আচ্ছা, আই থিঙ্ক আমাদের আর কোনো কোয়েশ্চেন্স নেই। সেশনটা তাহলে আমরা এখানেই এন্ড করছি। থ্যাংকস এভরিওয়ান এগেইন আপনাদের পেশেন্সের জন্য। হাসান রেকর্ডিংটা স্টপ করে দিও।